একটা অ্যাপের মাধ্যমে একজন রেডি করা যায়, তার সাথে কফি খেতে চলে যাওয়া যায়। এই জিনিসটা এত ইজিলি কিভাবে করে? ভালো হয়েছে বিয়ে শাদী করি নাই এখনো, এরকম একটা ফিলিং আসে। বিয়ে করে ডিভোর্স হচ্ছে আগে ব্রেকআপ হয়ে যাওয়া ভালো, এরকম মনে হয় আমার। ইউ হ্যাভ ইওর ওন আইডেন্টিটি, ইউ আর নট নোন অ্যাজ সামবডিজ ওয়াইফ অর সামবডিজ ডটার। বেসিক জিনিসপত্র রান্না করতে পারি, ভাতটা বসাইতে পারি না, এই রিস্কটা আমি কখনো নিব না। হ্যাঁ ওইটাই, কিন্তু থাকে না যে ওই রিস্কে আমি যাই না। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আরও একটি নতুন এপিসোডে পজিটিভ বাংলাদেশের। এবং আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসাবে উপস্থিত আছেন আপনাদের সবার প্রিয় জনপ্রিয় ইনফ্লুয়েন্সার এবং ব্র্যান্ড প্রমোটার আয়েশা আক্তার তৌসি। তো চলুন তার সাথে আড্ডা হবে, আজকে অনেক অজানা গল্প কিন্তু জানা হবে। হ্যালো তৌসি, কেমন আছেন? হ্যালো আপু, আশা করি আপনিও ভালো আছেন। এন্ড সবাইকে আসসালামু আলাইকুম, দিস ইজ আয়েশা আক্তার তৌসি। সো লাইভ মানে শুরু হয়ে গেছে আর কি, এরকম লাইভে যেভাবে নিজেকে ইন্ট্রোডাকশন দিই। তো আজকে কিন্তু আমি অ্যাজ ব্র্যান্ড প্রমোটার বারিশক আপনার সাথে বসিনি, অ্যাজ আ হোস্ট বসেছি এবং ডাঙ্গুল এন্টারটেইনমেন্টসের দর্শকরা আপনার কাছে যা জানতে চাই সেটাই আমি বলবো। তো আপনি একদম মন খুলে কথা বলবেন, আপনি আমাদের সেক্টর নিয়ে কথা বলবেন, আপনি আপনার আরেকটা বিউটি স্যালুনও মেবি ছিল যেটা আবারও হয়তো প্ল্যানিং হচ্ছে, ওটা নিয়ে আমরা জানবো। সো প্রথমেই জানতে চাই যে এখন ব্যস্ততা কি নিয়ে? মাঝখানের দিকে আমার ব্যস্ততাটা আসলেও স্টুডিও নিয়ে ছিল, তখন নিজের কাজ নিয়ে ইন দ্য সেন্স হচ্ছে আপু আমি শিখতে চাচ্ছিলাম মেকআপটা, আরো শেখাতে চাচ্ছিলাম। অনেক ভালো পারেন, আরো শিখতে চাচ্ছেন। মানে থাকে না যে এই ব্যাপারটা নিয়ে আপু শেখার কোনো শেষ নাই, আসলে শেখার কোনোই শেষ নাই। তো ওইভাবেই নিজেকে আসলে বারবার হাসেল করছি, শিখতে চাচ্ছিলাম। এখন সত্যি কথা বলতে ব্র্যান্ড প্রমোশন এন্ডোর্সমেন্টে আরো বেশি, আগের তুলনায় ব্র্যান্ড প্রমোশন এন্ডোর্সমেন্টে ফোকাসটা চলে এসেছে, বিকজ আমার স্টুডিওটা ছিল, এখন আমার এটা ছেড়ে দিতে হয়েছে, যার কারণে অটোমেটিক্যালি এন্ডোর্সমেন্টে আমার ফোকাসটা চলে আসছে। আপনি রিসেন্টলি একটা অ্যাওয়ার্ড ফাংশনে অ্যাজ আ বেস্ট ব্র্যান্ড প্রমোটার অ্যাওয়ার্ড পেয়েছেন, যেটা হচ্ছে পাবলিক ভোটিং এর মধ্যে ছিল, যেখানে আপনি এবং বুশরা কবির দুজন নমিনিজ ছিলেন এবং সেখান থেকে আপনি অ্যাওয়ার্ডটা রিসিভ করেছেন। সো কনগ্রাচুলেশনস ফর দিস। তো এইটার জার্নিটা জানতে চাচ্ছিলাম যে আপনি যখন অ্যাজ বেস্ট ব্র্যান্ড প্রমোটার নমিনেশন পেলেন, সেই দিনের অনুভূতিটা কেমন ছিল? আপু থাকে না যে কিছু কিছু জিনিস মানে এক্সপ্লেইন করা যায় না ওয়ার্ডসে, ব্যাপারটা একটু ওরকমই। কারণ হচ্ছে বুশরা ইজ আ ভেরি প্রমিনেন্ট ব্র্যান্ড প্রমোটার রাইট নাও। তো থাকে না যে ভোটে জিতা বা মানুষজন তো তাকে অনেক বেশি ভোট করেছে। আর আল্লাহর রহমতে আল্লাহর হুকুমে প্রিভিয়াসলি কিন্তু আপু অনেক রিকগনিশন পেয়েছি, অ্যাওয়ার্ড রিসিভ করেছে, কিন্তু পাবলিক ভোটে না আপু কখনো কিছু জিতে। এই প্রথমবার যেখানে বুঝলাম যে জনগণ যখন একটা জিনিস চায়, আর যদি আসলেও আল্লাহর কাছে একটা জিনিস চাওয়া হয়, আমি জেনুইনলি আপু আমি নামাজে এটা নিয়ে দোয়া করছিলাম, মোনাজাত ধরছিলাম যে আল্লাহ প্লিজ আমাকে জিতাই দাও, আমাকে প্লিজ জিতাই দাও। এটা পাওয়ার জন্য যে এত আকাঙ্ক্ষা, এইটা কেন হলো যে পাবলিক ভোটিং এ আমি জিততে চাই, পাবলিক যে আমাকে জিতাবে, এটার অ্যাচিভমেন্টের ফিলিংটা আপু অন্যরকম। একটা অর্গানাইজেশন, একটা ফোরাম আমাকে মনে করে যে আমি ডিজার্ভ করি, ওইটা অবশ্যই অনেক বেশি রেসপেক্টফুল বা রেসপেক্টেড। কিন্তু যখন পাবলিক নিজে মানে আমাকে জিতানোর চেষ্টা করছে, এবং 5 দিনের ভোটিং ছিল আপু, তো ওই প্রথম 3 দিন আমি অনেক বেশি এঙ্গেজমেন্ট পেয়েছি, সবাই দেখছি নিজে থেকে পোস্ট দিয়েছে, অনেকের মতো করে আমাকে সাপোর্ট করেছে। লাস্টের 2 দিন আবার মনে হচ্ছিল যে হয়তো হবে না, কারণ বুশরারও অনেক কম্পিটিশন ছিল। মানে দুইজনই আপনারা নিজেদের পেজ থেকে অনেক ভোট চেয়েছেন, আমি অনেক চেয়েছি, যারা হচ্ছে কাজ করেছে আপনাদের সাথে তারাও ভোট করে অনেকে পোস্ট করেছে। একদম হাড্ডাহাড্ডি লড়াই ছিল, এটা অনেক বেশি ভিজিবল হয়ে গিয়েছিল। আর একটা জিনিস একটু খারাপ লেগেছে, অন্যান্য ক্যাটাগরিতে না আপু 3 জন বা 5 জন ছিল, সো ইট ডিড নট লুক ভেরি ব্যাড, বাট আমাদের 2 জন হওয়াতে না জিনিসটা অনেক বেশি ভিজিবল হয়ে গিয়েছিল আর কি। আমার মনে হয়েছে যে যখন আপনি অ্যাওয়ার্ড রিসিভ করেছেন, বুশরা কবির যখন আপনাকে হাগ করেছে, ওই মোমেন্টটা অনেক বেশি লাভলি ছিল, যে না আসলে হার জিতে তো হতেই পারে, ব্র্যান্ড প্রমোটার্স আমরা সবাই একসাথে কাজ করব, একে অপরের ভালো দিনে আমরা উৎসাহিত করব। সো ওই মোমেন্টটা অনেক সুন্দর ছিল। এই যে আফটার দিস রিকগনাইজেশন অনেক ব্র্যান্ডসরাও আপনাকে কনগ্রাচুলেশনস জানিয়েছেন, ফ্যামিলিরাও হচ্ছে আপনাকে কনগ্রাচুলেশনস জানিয়েছেন। সো আফটার রিসিভিং দ্য অ্যাওয়ার্ড মানে অনুভূতিটা কিরকম ছিল? আপু বললাম না যে বোঝানো যায় না আসলে, কারণ হচ্ছে তখন বেজে গিয়েছিল বাসায় আসতে আসতে রাত 1টা। মানে আমার একজন ব্র্যান্ডের আপু আছে, পিওরিটি দ্য হিজাব স্টোরে, নুসরাত আপু, সেই আপু 1টা থেকে উত্তরা থেকে ধানমন্ডি চলে আসে শুধুমাত্র আমার সাথে কেকটা কাটার জন্য, সেলিব্রেট করার জন্য। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পরবর্তী দিনগুলো যখন চিন্তা করি যে 2 দিন 3 দিন পরে, ইনফ্যাক্ট আপু গেটিং আ টেক্সট ফ্রম ইউ
মানে এটা আপু আমি বললাম যে আমাকে বারিশ আপু টেক্সট করেছে, আমি এই ফিলিংটা আমার জাস্ট কনগ্রাচুলেশনস আপু এতটুকু কিন্তু লিখেছে। হ্যাঁ মানে আমিও খুব এক্সাইটেড ছিলাম যে আসলে কে উইনার হয়, কারণ আমরা কিন্তু প্রত্যেকেই একজন আরেকজনকে দেখি, আরেকজনের কাজ দেখি। অনেকে বলে যে না আমি তো নিজের কাজ ছাড়া আর কারো কাজ দেখি না, বাট এটা কিন্তু বললে একদম ফেক হবে। না না না, এটা আসলে যখন আমরা চলার পথে থাকি আমরা সবাই বিজি থাকি, বাট ভিডিওস গুলো যখন আসে আমরা কিন্তু দেখি। এবং এটা দেখা উচিত আমি মনে করি, কারণ হচ্ছে আমি সবার কন্টেন্ট না দেখলেও মানে বুঝতে পারবো না তো যে কি কাজ হচ্ছে কি রকম হচ্ছে না। এটা তো আছে, কিন্তু থাকে না যে মানে থাকে না টপ 5-6 জন, এই 5-6 জনকে কিন্তু আমি কনস্ট্যান্টলি দেখি এবং হচ্ছে তারা আমার টাইমলাইনে আসছে, আমি অ্যাজ আ কনজিউমারও তাদের দেখছি, মানে তাদের লাইভ দেখে কিন্তু আমিও পারচেজ করছি, এরকমও হয়। মানে অন্য ব্র্যান্ড প্রমোটারদের লাইভ দেখে আমরা 100% আপনার লাইভ দেখে আমার এটা অনেক বার হয়েছে। আপনি কি কেনাকাটাও করেন? মানে দর্শকরা যে একটা চিন্তা করে যে ব্র্যান্ড প্রমোটাররা শুধু ফ্রি জিনিস নেয়, তো আসলে কেনাকাটা করা হয় কতটুকু বলেন তো? আচ্ছা একটা সিক্রেট বলি, আমার একটা ফেক অ্যাকাউন্ট আছে। আচ্ছা সো ফেক অ্যাকাউন্ট থেকে আমি অনেক অর্ডার করি, কারণ রিয়েল অ্যাকাউন্ট থেকে করলে ফ্রি দিতে চায়, তাই তো? আবার প্রমোশন করতে হবে, ফ্রি দিতে চায় আর বলে কি আপু গিফট হিসেবে দিচ্ছি, আপনি পড়লে পড়বেন না পড়লে নাই, এটা টোটালি আপ টু। কিন্তু সেটা একটা সাইকোলজিক্যাল বার্ডেন হিসেবে কাজ করে। এক্স্যাক্টলি, যে আমি পড়লে আমার একটা পোস্ট দিতে হবে, এই দিতে হবে সেই দিতে হবে, এবং যে ধারণাটা যে আমাদের কিছু কিনতেই হয় না, কোনো টাকা খরচ করতে হয় না, তাহলে আমাদের যে এত পরিশ্রমের পাশাপাশি কিন্তু নিজেদের ঠিক রাখার জন্য অনেক পারচেজ করতে হয়, শুধু জামা কাপড়ের ক্ষেত্রে না, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, আমরা যে নিজেদের ফিটনেস মেইনটেইন করি, এই যে এতগুলা টাকা দিয়ে জিমে যাওয়ার নাম, সো এগুলো আসলে অনেকে বুঝতে পারে না, কারণ আমাদের দেখেই অনেক বেশি গ্ল্যামারাস হিসেবে। তো এই যে আজকে আপনি যে আউটফিটটা পরেছেন এটার সম্পর্কে জানতে চাচ্ছি, বা আজকে যে লুকটা ক্রিয়েট করেছেন এটা সম্পর্কে আমাদের বলুন। আচ্ছা আমি পরেছি হচ্ছে আপু একটা ব্ল্যাক আউটফিট, আপনারা দেখছেন ইটস ফ্রম রয়্যাল মালাবার ফ্যাশন মল, তাদের আজকে একটা ইভেন্ট আছে তাই তাদেরটা পরা। মেকআপটা আজকে আমার করেছে স্পার্কল বাই লামিয়া। ইউজুয়ালি আমি নিজের মেকআপ করে থাকি, বাট আই থিঙ্ক শি ডিড আ ভেরি গুড জব। আর হচ্ছে এই ইয়ারিংটা হচ্ছে ফ্রম দিস সিস্টার নারমিন আহমেদ, আপনি হয়তো চিনেন, সে আমাকে গিফট করেছিল ঈদের টাইমে। তো আজ একটা পারফেক্ট ব্ল্যাক আউটফিট খুঁজছিলাম এটা পরার জন্য, তো আজকে ওইটা পরলাম আর কি। তো আজকে যে আপনি এসেছেন এজন্য আমরা অনেক আনন্দিত, এবং আমার মনে হয় আমার যারা দর্শকরা আছে তারা এত বেশি আপনাকে পায়ও না ইন্টারভিউজে, কারণ আপনারা লাইভে অনেক ব্যস্ত থাকেন। তো লাইভ প্রমোশনস আসলে কত ওয়ার্কিং আওয়ার্স এরকম কোনো আছে আপনার, যে এত ওয়ার্কিং আওয়ার্স আমি কাজ করব? আপু একদম ফ্র্যাঙ্কলি কথা বলি, আমাদের যখন প্রথম আমরা শুরু করি তখন তো আসলে কোভিডের টাইম ছিল, তো কোভিডের টাইমে কিন্তু অনেক অনেক ব্র্যান্ড আপনার উপর আমার উপর ডিপেন্ডেন্ট ছিল, বিকজ তাদের আউটলেট বন্ধ, অনেক কিছু কিন্তু তারা বুঝতে পারতো না। তো তখন স্কেডিউলটা ছিল কিরকম, দিনে 6টা-7টা প্লেসমেন্ট করতে হতো। এখন যেটা হয়, যেহেতু আমাদের আউটলেট এবং বাসা ঘুরে ঘুরে অনেক কিছু প্লেস করতে হচ্ছে, রাস্তার জ্যামের কথা চিন্তা করতে হয়। এক্স্যাক্টলি, সো ওই ঢাকার ট্রাফিকটা কিন্তু ইনসেইন আপু। এটা দেখা যায় ঢাকা এত ছোট, কিন্তু মানে অনেক সময় লেগে যায় এই প্রান্ত থেকে ওই প্রান্তে যেতে। আমি তো বলি এমন একটা জায়গায় আমরা থাকি যে কখন কোথায় কি হচ্ছে জানি না। এখানে আজকে আন্দোলন হলো, এটাই আজকে আপনার দর্শকদের বলি, আজকেই আমি এই প্রবলেমটা ফেস করেছি এবং বারিশ আপুকেও আমি ওয়েট করেছি এটার জন্য খুবই সরি, কারণ আমি বুঝতে পেরেছি যে কোনো একটা পার্টিকুলার কারণে, কারণ লাইভ প্রেজেন্টাররা কখনো দেরি করে না, মনে হয় তারা অন টাইমে যাওয়ার চেষ্টা করে। এক্স্যাক্টলি আপু, আর দেখা যায় যে থাকে না যে লেট হলো 5-10 মিনিটস একটা ডিলে হতে পারে, কিন্তু আজকে অ্যাকচুয়ালি ওই যে অ্যাক্সিডেন্টের কারণে, এটা আমি পরে বুঝতে পেরেছি যখন ওই এটা পাস করলাম, এটা আমাদের হাতে থাকে না আসলে। এক্স্যাক্টলি। আর এখনের যে স্কেডিউলটা বললাম আপু, ওই যে আউটলেট এবং বাসা মিলে হয়তো কোয়ান্টিটেটিভলি আগের মতো নেই, ওই যে 6টা-7টা আমার নেই, কিন্তু হচ্ছে মিনিমাম 3টা বা 4টা, কোয়ালিটেটিভলি আরো বেশি যাচ্ছে, বুঝছেন? মানে কন্টেন্ট এখন আমরা বেশি ফোকাস হয়ে গেছি, কন্টেন্ট বানানো তো অনেক কষ্টের ব্যাপার, মানে ভয়েস ওভার, এডিট, স্ক্রিপ্ট, মানে একটা মাইন্ডসেট লাগে। তো এই যে আপনার যে একটা বিজনেস ছিল যেটা আপনি স্টার্ট করেছিলেন, যেটা এখন হয়তো স্থগিত আছে, ভবিষ্যতে আবারও প্ল্যানিং আছে, যদি আল্লাহর এই পরিকল্পনাটা নিয়ে জানতে চাচ্ছি। আপু আসলে সত্যি কথা বলতে আমি পড়াশোনার পাশাপাশি ব্র্যান্ড প্রমোশনও করছিলাম। আই ওয়াজ ফান্ডিং মাই ওন এডুকেশন, অ্যান্ড বাসার একটা বলবো না সবকিছু এসেনশিয়াল পোর্শন কিন্তু আমার উপর ডিপেন্ড করতো, এটা অনেকেই জানে না। অনেকে মনে করে যে আমি অনেক ল্যাভিশলি থাকি, যা আর্ন করছি উড়াচ্ছি। অনেকে না, আপনি খেয়াল করবেন যে ওয়ার্ক করার পরে না, আপনিও হয়তো রিসেন্টলি ঘুরতে গিয়েছেন, কিন্তু আমি কিন্তু আমার বাইন্ডিংস এর কারণে ওই জিনিসগুলো করতে পারি না।
এটা হচ্ছে 1 2 হচ্ছে আই কাম ফ্রম আ ভেরি রেস্ট্রিকটিভ এন্ড ডিসিপ্লিনড হাউসহোল্ড। আচ্ছা। সো এই যে কাজটা এটা বোঝানোও কিন্তু একটা চ্যালেঞ্জ হয়ে গিয়েছিল। আচ্ছা। সো আমি যে আমার বিজনেসটা করেছিলাম ওইটা প্রথমত বাসায় বাবাকে বোঝানোটা অনেক বেশি টাফ ছিল। অ্যান্ড যখন নিলাম আই টুক আ ভেরি স্মল স্পেস। ওই স্মল স্পেস থেকে বেসিক্যালি হচ্ছে আমার প্র্যাকটিসিংটা একটা রেসিডেন্সিয়াল স্পট থেকে হয়, বাট রেসিডেন্সিয়াল স্পটে তো আস্তে আস্তে যখন ক্লায়েন্ট বেড়ে যায় তখন আসলে কিন্তু একটা স্টুডেন্ট হিসেবে আমি প্র্যাকটিস করতে পারি না যতই হোক, তখন আমার আসলে আনফরচুনেটলি ছেড়ে দিতে হয়। এবং আপু ওই টাইমটা ছিল কিরকম, কাউকে ব্লেম করার কিন্তু এখানে নাই, এভরিওয়ান ইজ রাইট, আমি আমার জায়গায় রাইট, ল্যান্ডলর্ডের জায়গায় রাইট। কিন্তু অনেক কষ্ট হয়েছে কারণ আমি জাস্ট গ্র্যাজুয়েশনটা করেছি আর আমার সময়টা ছিল এরকম যে এখনই আমার চান্স, আমি এইটার জন্য ওয়েট করেছি। আমার লাস্ট 4-4.5 লাখ টাকা দিয়ে আমি একটু ডেকোরেশনও করেছিলাম, ওইটা আমি পুরাই ছেড়ে চলে আসছি ওই জায়গাটা থেকে। সো ওইটা একটা অনেক বড় ধাক্কা ছিল, আর ওই টাকাটা আমার একদম অনেক দিন ধরে জমানো একটা টাকা ছিল। সো এই কষ্টটা আসলেই, বাট আপনারা দোয়া করেন এবং যদি আল্লাহর হুকুম থাকে, আল্লাহর হুকুম ছাড়া আসলে এটা সম্ভবই না, আমি যেন ছোট করে হলেও যেন আবার নতুন করে। আমার মনে হয় যে এত কম বয়সে যে আমরা এত কিছু অ্যাচিভ করেছি, এটা অনেকে পজিটিভলি নেয়, অনেকে নেগেটিভলি নেয়, বাট আপনি দেখবেন আপনার সাথে যারা সমসাময়িক আছে বা ইউনিভার্সিটিতে বা স্কুলে যারা, তাদের তুলনায় হয়তো আপনি একটা গুড পজিশনে আছেন, মানুষ আপনাকে চিনছে জানছে। সো ডেফিনেটলি সকল ফেলিয়ার্স থেকে কিন্তু সাকসেস আসে। তো আপনার জন্য শুভকামনা রইল। ওই বিজনেসটার নাম কি ছিল? নেভার টু এক্সট্রা মেকওভার। তো আপনি হচ্ছে মেকআপে অনেক দক্ষ এবং অনেক ইন্টারন্যাশনাল দেশের অনেক জায়গায় আপনি হয়তো কোর্স করেছেন, আমি কয়েকটা দেখেছি, তো সেটা সম্পর্কে জানতে চাচ্ছি। ওই যে আপু আমার শুরুটাও কিন্তু মেকআপ থেকে, এই যে নেভার টু এক্সট্রা নামটা যে এসেছে, আমি তো আর জানতাম না যে আমি ব্র্যান্ড প্রমোটার হয়ে যাব। আমার প্ল্যানটা ছিল হচ্ছে ইনস্টাগ্রামে আর্টিকেল লেখে না, ব্লগের মতো আর্টিকেল ব্লগ লিখবো, মানে আজকে স্কিন কেয়ার নিয়ে লিখছি, আজকে ডায়েট নিয়ে লিখছি, প্ল্যানটা ছিল অনেকটা ওরকম। তাই বলি না একটু কেমন যেটা অদ্ভুত একটা নাম নেভার টু এক্সট্রা দিয়ে দিয়েছি। কিন্তু ওই যে কোভিড এর টাইমে আস্তে আস্তে মানুষজন আমার মেকআপ স্কিলস এত পছন্দ করা শুরু করেছে, তারপর ক্লোদিং ব্র্যান্ডসরা রিচ করা শুরু করেছে, ওখান থেকে ব্র্যান্ড প্রমোশনের টার্নটা আসে। কিন্তু আমার শুরু থেকে, মানে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনি নিজেকে 5 বছর 10 বছর পর কি হিসাবে দেখতে চান, আমি নিজেকে একটা মেকআপ এনথুজিয়াস্ট হিসেবেই আসলে নিজেকে পরিচয় দিতে পছন্দ করব। আমাদের দেশে অনেক ব্র্যান্ড প্রমোটারই কিন্তু মেকআপের থেকেই উঠে আসছে। সো আমার মনে হয় যে মেকআপ ইজ আ ভেরি মানে 1 2 3 যদি থাকে যে এই স্টেপগুলো আমাদের করতে হবে, তার মধ্যে কিন্তু মেকআপ ওয়ান অফ দেম। এই মেকআপটা তো আমাদের নিতেই হবে যদি আমরা লাইভ প্রেজেন্টারও হই। তো সেক্ষেত্রে আপনি তো অলওয়েজ নিজের মেকআপ নিজেই ক্যারি করেন। আজকে করা হয়নি, বাট অলওয়েজ করা হয়। আর এটা অনেক টায়ারিং আপু, অনেক টায়ারিং, মানে নিজের হেয়ার নিজের মেকআপ করে আবার সারাদিন কাজ করে, এটা অনেক ড্রেইনিং, মানে এটা এনার্জিটাকে কিল করে ফেলে। করতে গেলেই এনার্জি কিল হয়ে যায় আবার যে লাইভে দাঁড়াবো গিয়ে। এক্স্যাক্টলি। এই যে আমাদের ব্র্যান্ড প্রমোটারসদের নিয়েও কিন্তু দর্শকদের নানান ধরনের ভুল ধারণা আছে, আবার অনেকের সঠিক ধারণাও আছে। আপনাকে যারা পছন্দ করে তারা তো ভালোবাসে ডেফিনেটলি, বাট অনেকেই আছে যে দেখা যায় না নেগেটিভ কমেন্ট করছে বা আপনার হয়তো খারাপ লাগছে, আপনি সেটা ব্লক করে দিয়েছেন বা ডিলিট করছেন। তো এরকম কোনো কমেন্টস আছে যেটা আপনাকে কখনো কাঁদিয়েছে বা কখনো মনে কষ্ট নিয়েছেন? আপু এটা হতে পারে আমি একটু ব্লেসড ইন দ্য সেন্স হচ্ছে কি হাজারে একটা কমেন্ট খারাপ আসে আমার, আর ওইটা একটা সময় যাচ্ছিল যখন আমি অনেক গেইন করে ফেলেছিলাম, ওয়েট গেইন করে ফেলছিলাম আমি, কিন্তু 79 তখন। এখন আমার আসে 63 64, আজকে সকালে 63.2 আসছে, অনেক হ্যাপি লাগে আমার চিন্তা করলে। কিন্তু তখন যখন 79 হিট করেছি তখন হঠাৎ করে আমি রিয়েলাইজ করছি আল্লাহ আমি তো 80 কিলোস হয়ে যাচ্ছি। তো ওই টাইমটাতে তো ব্যাক করা বা রিভার্স করার জন্য অনেক সময় লাগবে, কিন্তু ওই যে রিভার্সিং এর টাইমটাতে আপু অনেক বাজে বাজে কমেন্ট পাইতাম। কিরকম ভাবে আপনি আপনার ওয়েট লস জার্নিটা স্টার্ট করেছিলেন বা কিভাবে করলেন? আপু অনেক কষ্ট করেছি, মানে অনেক কষ্ট করেছি, আমার একটু চিন্তা করলেও এখন খারাপ লাগে। আমার আলহামদুলিল্লাহ আই গিভ অল দ্য ক্রেডিট টু মাই জিম। তার নাম নিব না কিনা বুঝতে পারছি না, অনেকে হবে না, আপনি জিম করছেন, ডায়েটও করেছেন। হ্যাঁ, ডায়েট 100% আপু, আমার মনে হয় 50% 60% ডায়েটটাই হেল্প করেছে। আমার তো আসলে সত্যি কথা বলতে যে বললাম আমার লাক্সারি ছিল না, ইন দ্য সেন্স আমি অনেক কিছু করতে পারতাম না, ঘুরতে যেতে পারতাম না, এক ফ্রেন্ডসরা মিলে যায়, আমি মানুষের স্টোরি দেখতাম, আমার অনেক খারাপ লাগতো। তো আমার লাক্সারিটা ছিল কি আপু জানেন? ফুড।
ওই যে কাজটা শেষ করে একটা ভালো কিছু খেয়ে বাসায় যাব, এই একটাই লাক্সারি ছিল, এটা এন্টারটেইনমেন্ট ছিল, এটা একটা এন্টারটেইনমেন্ট ছিল। সো এইটা থেকে এন্টারটেইনমেন্ট থেকে যে আমার পুরো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা এফেক্ট হচ্ছে, এটা আমার বুঝতে অনেক বেশি সময় লেগে গিয়েছে। এন্ড দেন আলহামদুলিল্লাহ প্রপার ডায়েট, প্রপার জিম ইনস্ট্রাকশন, নিউট্রিশন, এখানেও অনেক কিছু ভুল করেছি ইন দ্য সেন্স হচ্ছে আমাদের অনেক ভাইটামিনস খেতে হয়, সাপ্লিমেন্টস খেতে হয়, এই ভুলগুলো আমি করেছি, আমি এগুলো করি নাই। আই লস্ট আ লট অফ হেয়ার এই প্রসেসে, কিন্তু ইট ওয়াজ ভেরি টাফ, ইট ওয়াজ ভেরি টাফ। কত সময় লেগেছিল আপু? আমি শুরু করেছি হচ্ছে অগস্ট সেপ্টেম্বর থেকে আমি শুরু করি হচ্ছে 78, তখন আমি এই বছরের শুরুতে মানে হচ্ছে নিউ ইয়ার্সটা যে শেষ হবে বা জানুয়ারিতে আসলাম যখন, তখন আমার 62 চলে আসে। এখন আবার রোজার কারণে 1-1.5 কেজি বেড়ে গিয়েছি, বাট মোটামুটি যদি ধরি সেপ্টেম্বর থেকে ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত। ওকে, তো বলেন আপনি খেতে অনেক পছন্দ করেন, তো কি কি আসলে খেতে পছন্দ করেন? আপু কোনো কিছু বাদ নাই আমার, আই লাভ, আমার যদি স্ট্রিট ফুডে বলি ফুচকা, যদি একটু লাক্সারি ফুডের কথা বলি আমি একটা সুশি ফ্রিক, আমি অনেক পছন্দ করি সুশি। আর যদি আমাকে পোলাও রিলেটেড কিছু দেওয়া হয়, আমি কাচ্চি থেকে না কেন যদি সাদা পোলাও আর রোস্ট অনেক প্রেফার করি। মানে আমাদের দেশের বাড়ি মুন্সিগঞ্জ, এবং আমাদের ওখানে রোস্টটা, পোলাওটা, কাবাবটা, ডালটা এগুলা বেশি ফোকাস করা হয়। আমার শ্বশুর বাড়ি মুন্সিগঞ্জ, তো আমি জানি সেটা, যে বিয়ের প্রোগ্রাম হলে বা জন্মদিনের প্রোগ্রাম হলে সাদা পোলাও ডালের সাথে দেওয়া হয়। তো আমি প্রথমে গিয়ে খুব অবাক হতাম যে ডাল দিয়ে কেউ পোলাও খায়। আমাদের পোলাওয়ের জন্য একটা আলাদা ডাল আছে, সো এটা আমার অনেক বেশি ফেভারিট, অনেক বেশি ফেভারিট। তো এই যে আপু বললেন যে খেতে অনেক পছন্দ করেন, তো রান্না কি আসলে করতে পারেন? হ্যাঁ, রান্না করতে পারেন। হ্যাঁ, এটা অনেকেই জানে না, আগে পারতাম না, বাট হচ্ছে কি আমাদের মধ্যে অনেক মানুষ থাকে যারা বলে কি যে আমি রান্না করতে পারি না, এরকম একটা থাকে। বাট ছেলে মেয়ে দুইজনেরই রান্নাটা হচ্ছে আসলে একটা বেসিক নলেজ। যখন আমাকে এটা খুব হিট করেছে যে আচ্ছা এত বেসিক একটা জিনিস আমার আম্মু বাসায় না থাকলে আমি রান্না করতে পারবো না, আম্মু সিক হয়ে গেলে আমরা অর্ডার করে খাবো, এটা আমাকে খুব বদার করেছে। আর আম্মুর তো বয়সও হয়েছে, তো ওই এখন ইউটিউবের হেল্প, আম্মুর হেল্প, একটু একটু করতে 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 বেসিক জিনিসপত্র রান্না করতে পারি, ভাতটা বসাইতে পারি না। এই রিস্কটা আমি কখনো নিব না। হ্যাঁ ওইটাই, কিন্তু থাকে না যে ওই রিস্কে আমি যাই না, ওইটা আমি ডিপেন্ড করি আম্মুর উপরে বা হাউস হেল্পের উপরে, কিন্তু অন্যান্য জিনিস আপু রান্না করতে পারি। তো এই যে আপনার অনুমতি নিয়ে জিজ্ঞাসা করতে চাই যে আপনার পার্সোনাল লাইফ নিয়ে অনেক সময় দর্শকরা জানতে চায়। আমিও অবশ্য বেশি কিছু জানি না, কারণ আমি পার্সোনাল লাইফ নিয়ে তেমন একটা ঘাটাই না। তো আমাদের ডাঙ্গুল এন্টারটেইনমেন্টসের দর্শকদের যদি বলতেন যে আপনার পার্সোনাল লাইফে মানে স্ট্যাটাস কি চলছে, রিলেশনশিপ স্ট্যাটাস বা কি হতে পারে? রিলেশনশিপ স্ট্যাটাস হচ্ছে আমি এখন সিঙ্গেল। আর ইন শর্ট যদি বলি আমি খুবই আনলাকি ইন দ্য সেন্স হচ্ছে I have given a person 3 years of my life, মানে এটা হচ্ছে থাকে না যে আমরা ছোটবেলা থেকে তো অনেক মানুষের সাথে কথা বলি, এগুলা বাদে এরকম একটা বয়সে এসে আমি একজনকে 2.5-3 বছর দিয়েছি, এবং সামহাউ এটা হয়নি, এবং ওটা আমাকে মেন্টালি অনেক বেশি এফেক্ট করেছে। সেটা থেকেই আমার কাজের আরো বেশি ইন্সপিরেশনটা বেড়েছে, ওখানে আরো বেশি ফোকাসড হয়েছি। সো ওখানে আমি একদমই আনলাকি, মানে থাকে না যে when I see people around, আলহামদুলিল্লাহ I see them very lucky. আপনার কেসও কিন্তু আপু সিমিলারই অনেক আনলাকি। না এটা বললেন না আপু, এটা বললেন সবাই বলবে, আমি জানি যারা বিয়ে শাদী করেছে তারা এটা বলে, কিন্তু হচ্ছে এখন কারেন্টলি আপু আমি আনলাকি সময় পার করে এটাই আজকে এই জায়গায় আসছি। থাকে না যে মানুষের জীবনে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে কষ্টের, একটা হচ্ছে আনন্দের, ওরকম থাকে। বাট এখন আপনাকে দেখে যে জিনিসটা লাগে যে দিস ইজ আ ফ্রুটফুল লাইফ, ইউ হ্যাভ ওয়ার্ক, ইউ হ্যাভ ইউর ফ্যামিলি আলহামদুলিল্লাহ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ইউ হ্যাভ ইউর ওন আইডেন্টিটি, ইউ আর নট নোন অ্যাজ সামবডিজ ওয়াইফ অর সামবডিজ ডটার। সো এই জিনিসটা অনেক বেশি মানে ইন্সপায়ারিং লাগে। আর আমিও নিজেকে আসলে ওইভাবেই গ্রুম করেছি আপু। আমার কোনো বাবার হেল্পও নাই, আমার কোনো বড় ভাইও ছিল না, এবং আমার লাইফে কোনো পার্টনারের হেল্প আমার কখনো হয়নি। এখন যদি কোনো হেল্প থাকতো হয়তো আমার একটা স্টুডিওই থাকতো। তো এই যে রিলেশনশিপগুলো যে ভেঙে যায়, বা এখন তো প্রচুর ডিভোর্সও হচ্ছে আমাদের আশেপাশে, আমরা সোশ্যাল মিডিয়াতে এভরিডে একজন না একজনকে দেখেই পোস্ট দিতে যে রিলেশন ভেঙে যাচ্ছে বা ডিভোর্স হচ্ছে, এটার আসলে মূল কারণ কি? এটা আপনার কি মনে হয়? এই জেনারেশনে এখন আমরা যেটাতে বসবাস করছি, এখানে আমি শুধু ভাঙনেরই সুর শুনি বেশিরভাগ ক্ষেত্রে।
অভিনেত্রী। এটা থেকেও আপু আমার ভয় আসছে, মানে এখন এটা থেকেও আমার মনে হয় যে ভালো হয়েছে বিয়ে শাদী করি নাই, এখনো এরকম একটা ফিলিং আসে বিয়ে করে ডিভোর্স হওয়ার চেয়ে আগে ব্রেকআপ হয়ে যাওয়া এক্স্যাক্টলি ভালো। এরকম মনে হয় আমার। হ্যাঁ, কিন্তু যেটা বলছিলাম আপু, এটার যদি মূল বলি বা একটা প্র্যাকটিস বলি আসলে, আমাদের বাবা মারা না লাস্ট জেনারেশন অফ স্যাক্রিফাইসিং প্যারেন্টস, মানে লাস্ট জেনারেশন, মানে পারিও না, মানে হচ্ছে ইন দ্য সেন্স হচ্ছে এখন মেয়েদের মধ্যে না ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সটা চলে আসছে, এটা একটা পার্ট প্লে করে। আগে যেরকম অনেক টক্সিসিটি নিয়েও মেয়েরা বাঁচতে চেত, মানে যদি দেখা যায় সত্যি মানিয়ে নিত, মানে জামাই মারে বা অন্য জায়গায় কোনো কানেকশনও যদি থাকে মানিয়ে নিতে হতো, কারণ তার যাওয়ার কোনো জায়গা থাকতো না। তো এটা হচ্ছে একটা পার্ট। সেকেন্ড হচ্ছে এখন অপশন অনেক বেশি আপু, একটা অ্যাপের মাধ্যমে একজন রেডি করা যায়, তার সাথে কফি খেতে চলে যাওয়া যায়। এবং আমি যখন মানুষজনকে দেখি, আমি আজ পর্যন্ত কোনো অ্যাপ ডাউনলোড দেইনি ডেটিং অ্যাপ, আমি যখন দেখি যে মানুষজন ডেটিং অ্যাপে রাইট সোয়াইপ করে যখন চলে যায়, এই জিনিসটা এত ইজিলি কিভাবে করে, মানে সো এই জিনিসগুলো যেহেতু অপশনটা অনেক বেশি ইজি হয়ে গিয়েছে, মানুষজন অনেক বেশি অ্যাভেলেবল হয়ে গিয়েছে, তাই ভাঙার সুরটা আরো বেশি আসে। তো এই যে আপনি বলছিলেন যে আমি একটা খুব সুন্দর ফ্যামিলি চাই, তো এটার জন্য কি বিয়ের কোনো পরিকল্পনা আছে সামনে? না আপু, নট এনি টাইম সুন, মানে ওই যে আমি ওইটা থেকে গেট ওভার করব কবে আমি জানি না, আদৌ কখনো করতে পারবো নাকি জানি না। এটা ডিপ্রেশনের কথা কিন্তু সবাই অনেস্ট ফ্রেন্ড বলে না, আপনি বলেছেন, এজন্য আপনাকে স্যালুট ডেফিনেটলি। কারণ আমরা মেয়েরা সবসময় খুশিটাই প্রকাশ করতে চাই অনেস্ট ফ্রেন্ড বা সোশ্যাল মিডিয়াতে, আমরা দুঃখের কথা বা ডিপ্রেশনের কথা একদমই প্রকাশ করতে চাই না। তো আমরা যারা এসব গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে কাজ করি বা ক্যামেরার সামনে খুব ফিটফাট থাকি, আমাদেরও যে ডিপ্রেশনস হয়, হার্টব্রেক হয় বা আমাদেরও মন খারাপ থাকে, এটা কিন্তু আসলে দর্শকদের জানা উচিত যে আমরাও আরো 10 জনের মতোই সাধারণ। সো এই যে ডিপ্রেশন পিরিয়ডে যখন আপনি ছিলেন, আপনি ডিপ্রেশন থেকে কাটানোর জন্য কি কি করেছেন? আমি এটার জন্য তো ডেফিনেটলি আমার কাজকে থ্যাংক ইউ জানাই, এটা না থাকলে তো আমি মনে হয় মরেই যেতাম। বাট আপু ডিপ্রেশনের ব্যাপারটা কিরকম, আমি যদি একদম ফ্র্যাঙ্কলি বলি, আমি গতকালকে রাতেও ঘুমাতে অনেক প্যারা খেয়েছি। প্যারা খেয়েছি ইন দ্য সেন্স হচ্ছে আমি দেখি ভোর 5টা বেজে যাচ্ছে, না আমার সিচুয়েশন শেষ হচ্ছে, না আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি, আমার কোনো এপিসোড শেষ হয় না, মানে ইন দ্য সেন্স হচ্ছে এখনো আমি ক্যামেরার সামনে একদম পারফেক্ট, রাইট, বা আজকে সারাটা দিনই পারফেক্ট যাব, কিন্তু দিনে ওই ডে এন্ডে আমার একটা এপিসোড থাকে, এবং ওইটা এখনো একটা বড় স্ট্রাগল আমার জন্য। তো আমি আসলে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমার কাছে একটা ওয়ার্ক আছে যেটা আমাকে অকিউপাইড রাখে। যাদের কাছে ওটাও নেই তাদের তো সারা দিনটাই খুব খারাপ যায়, খুবই খারাপ যায়। আর ইন দ্য সেন্স হচ্ছে আমরা তো বাঙালি ফ্যামিলিতে বিলং করি, বাবা মাকেও তো ইজিলি যে কিন্তু বলা যায় না, যে একদম বলা যায় না। সো এটা একটা বড় পার্ট প্লে করে। যদি আমাদের আরো সাপোর্টিভ ফ্যামিলি হতো, প্যারেন্টস হতো, আরো ইজিলি হয়তো বলতে পারতাম। তো এই যে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তো আমরা লাস্ট বাট নট দ্য লিস্ট জানতে চাচ্ছি যে আপনার এই যে ব্র্যান্ড প্রমোশন সেক্টরে আপনার কোনো কলিগ বা আপনার কোনো বেস্ট ফ্রেন্ড আছে কি, আপনি এখন বলতে পারেন? কারণ অনেকেই মনে করে যে ব্র্যান্ড প্রমোটার্সরা আসলে একে অপরকে দেখতে পারে না, তারা একে অপরের শত্রু। সো আপনার এরকম কোনো ফ্রেন্ডস আছে যারা হচ্ছে সেম ইন্ডাস্ট্রিতে কাজ করছে এরকম? আমি বলবো না ফ্রেন্ড, সবার সাথে আমার একটা গুড সম্পর্ক ডেফিনেটলি। আমার একটা গুড সম্পর্ক হয়েছে ইন দ্য সেন্স অনেক বছর ধরে যেহেতু আমরা কাজ করছি নদী আপুর সাথে। এখন এটা অনেকে মনে করে সে আমার বয়সে বড় দেখে সেই আমার মেন্টর, কিন্তু অনেক সিচুয়েশন হয় যেখানে আমিও তাকে গাইডেন্স দিয়ে থাকি। তো ওই যে থাকে না যে সে একটা বড় আপু হিসাবে যে আমাকে ছোট বোন হিসাবে দেখে, ব্যাপারটা এরকম না। সে যখন আমার সাথে ডিল করে বা আমার সাথে কথাবার্তা হয় বা অ্যাজ আ ফ্রেন্ড থাকি আমরা, সো তার সাথে আমি ব্র্যান্ড প্রমোশনের ক্ষেত্রে অনেক বেশি ক্লোজেস্ট। আর ক্লোজেস্ট অ্যাজ আ ফ্যামিলি আমি বলবো আমি আমার ব্র্যান্ড ওনারদের সাথে, মানে আমার ব্র্যান্ড ওনাররা আমাকে যে পরিমাণে আদর করে, মানে এটাও আমার কাছে একদম ফ্যামিলি রিলেশনের মতো হয়ে গেছে। আপুরও আই এম শিওর অনেক সেম থাকে না যে 10টা ব্র্যান্ডের মধ্যে 5টা ব্র্যান্ড আছে যাদের সাথে দীর্ঘদিন আসলে কাজ। হ্যাঁ, মানে তাদের কাজটা আমি নিজের মতো করে করি। সো এরা হচ্ছে আমার অনেক বেশি ক্লোজ। ওকে, থ্যাংক ইউ সো মাচ তৌসি। দর্শকদের জন্য যদি আপনি কিছু বলতে চান এই ক্যামেরায় বলতে পারেন। আমার তো নতুন করে কিছু বলার নাই, আপনারা তো আমার ডিপ্রেশনের জার্নিও শুনলেন, কাজের জার্নিও শুনলেন। আমি যে সবসময় একটা কথাই বলতে চাই যে কাজের ক্ষেত্রে আপনারা সবসময় মেনটেন করবেন যে ডিসিপ্লিনটা। আজকে আমি নিজেই ফিল করেছি টাইম মতো না এসে, বাট এটা অবশ্যই চেষ্টা করবেন। আর সেকেন্ড হচ্ছে কাজের ক্ষেত্রে শুধুমাত্র ব্র্যান্ড ওনার, ব্র্যান্ড প্রমোটার, একজন ফেমাস মানুষ হোক তাকেই রেসপেক্ট করা, ব্যাপারটা এরকম না। কাজের সবাইকে রেসপেক্ট করবেন এবং
যদি পার্সোনাল লাইফের কথা হয়ে থাকে এটা টোটালি আপ টু ইউ গাইজ, আপনারা কিভাবে ডিল করে থাকেন, বাট অবশ্যই আল্লাহর উপর ফেথ রাখবেন এবং ফেথ হারাবেন না। দ্যাটস ইট।